হনহন করে হেঁটে কলেজের মধ্যে যাচ্ছিল। মেয়েটা আজ কলেজের প্রথম দিন। দেখতে শুনতে মেয়েটা পরীর থেকে কম কিছু নয়, যে কেউ একবার দেখলেই ক্রাশ খেয়ে যাবে। মেয়েটা যেই না কলেজের গেটে পা রেখেছে, অমনি কোথা থেকে যেন মেয়েটার গা মাথায় একটি পুরো রঙের বালতি এসে ঢেলে পড়ে। মেয়েটার মুখ, চোখ ও পুরো শরীরে রং দিয়ে মাখামাখি হয়ে যায়। নিজের এমন অবস্থা দেখে মেয়েটা ওখানেই নিজের দু চোখ বন্ধ করে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। মেয়েটা চিৎকার দিতেই ওখানে কলেজের সবাই এসে জড়ো হয়ে যায়। তখন মেয়েটা তার চোখ মেলে রাগান্বিত হয়ে সামনের দিকে তাকায়। তাকাতে দেখতে পায় একটি ছেলে হা হয়ে ওখানেই থ মেরে দাঁড়িয়ে আছে। মেয়েটা তো ছেলেটাকে দেখা মাত্রই আরো রেগে বম হয়ে যায়। মেয়েটাও রেগে যেই না ছেলেটাকে কিছু বলতেই যাবে, তখনই জিমিন নামের একটি মেয়ে কলেজের ভিতর থেকে দৌড়ে এসে বলে ওঠে, কে তোর এমন অবস্থা হলো কি করে? আর তুই কখন কলেজে আসলি? আঙ্কেল তো বললো তুই নাকি আজ কলেজে আসবি না। জিমিন নামের মেয়েটার কথায় মেয়েটা বলে ওঠে, জিমিন আসতে না আসতেই তুই তোর বকবক শুরু করলি? তুই একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর দেবো কিভাবে? আর তুই দেখতে পাচ্ছিস না ওই বদমাইশ ছেলেটা আমার কি হাল করেছে? ওই ছেলেটাকে আগে শিক্ষা দিয়ে নেই আমি কে। আর ওর এত সাহস আমার পুরো গা মাথায় রঙের কিনা পুরো বালতিটাই ঢেলে দেয়। তখন জিমিন নামের মেয়েটা বলে, আরে তে প্লিজ তুই তোর আগে মাথাটা ঠান্ডা কর। তার মধ্যে তুই এই কলেজে আজ প্রথম আসলি, তাই তোর এই ছেলেগুলো সম্পর্কে কোনো ধারণা নেই। তে তুই চল না এখান থেকে। জিমিন তুই বলছিস ওই ছেলেটার ভয়ে আমি এখান থেকে আমার মুখ লুকিয়ে দৌড়ে পালাই? তুই ভাবলি কি করে এত সহজে ওই বজ্জাত ছেলেটাকে আমি ছেড়ে দেবো? ওকে তো শিক্ষা দিয়েই ছাড়বো যে মেয়েদের সাথে কি করে ব্যবহার করতে হয়। তে বোনটি আমার প্লিজ তুই এখান থেকে চল না, আর যা করার পরে দেখা যাবে। তারপর জিমিন নামের মেয়েটা তখন এক বালতি পানি নিয়ে আসে আর মেয়েটার চোখ মুখে ঢেলে দেয়। পানি দিতেই মেয়েটার শরীরে সব রং ধুয়ে যায়। মেয়েটার চোখ মুখের রং ধুয়ে যেতে সামনে থাকা ছেলেটা মেয়েটাকে দেখেই ক্রাশ খেয়ে যায়। আর ওখানেই ছেলেটা ড্যাব ড্যাব করে ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকে। এইদিকে মেয়েটা তো এখনো রেগে বম হয়ে আছে। তখন জিমিন নামের মেয়েটা ওই মেয়েটাকে হাত ধরে হরহরকে টেনে ওখান থেকে নিয়ে চলে যায়। এইদিকে ছেলেটা তো এখনো ওখানেই বোবার মতো দাঁড়িয়ে থাকে। একটু পর সুগা নামের একটি ছেলে ওখানে আসে। অন্যদিকে মেয়েটা তো তখনও রাগে গজগজ করছিল। জিমিন নামের মেয়েটা তখন বলে ওঠে, কে তুই ছেলেটার সম্পর্কে না জেনে কেন এত রিয়াক্ট করছিস? তুই কি জানিস ওই ছেলেটা কতটা বজ্জাত? কলেজের সব মেয়েরাই ওই ছেলেটার থেকে অনেক দূরে থাকে। এক কথায় পুরো কলেজ নিয়ে ওই ছেলেটা অনেক গুন্ডামি করে বেড়ায়। তাই বলছি ওই ছেলেটার থেকে তুইও অনেক দূরে থাক। শুনেছি ওই ছেলেটির বাবা এই কলেজেরই মালিক, তাই নাকি ছেলেটা এতটা বিগড়ে গেছে। এর আগেও অনেক মেয়ে তোর মতো ওর ব্যাপারে না জেনেই ওকে অনেক কিছু বলেছিল, বাট ওই ছেলেটা সেই মেয়েগুলোর অনেক খারাপ অবস্থা করে ছেড়েছে। জিমিন নামের মেয়েটার কথায় মেয়েটা আরো রেগে গিয়ে বলে, জিমিন তুই বন্ধ কর না তোর এই আজাইরা জ্ঞান দেওয়া। আমি তো ওই ছেলেটাকে বোঝাবই মেয়েরাও ছেলেদের থেকে কম কিছু নয়। শুধু বাবার কলেজ দেখে ওই ছেলেটা কলেজে এসে এমন করবে? আমার বাবাও তো কলেজেরই মালিক, কই আমি তো এমন করি না। ওই ছেলেটাকে তো আমি ছাড়বো না জিমিন, আমার গায়ে রং দেওয়া। এইগুলো বলে মেয়েটা ওখান থেকে হনহন করে ক্লাসরুমে চলে যায়। কি এসব কিছু তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তাই না? তোমরা ভাবছো এই বাগিনীটা আবার কে, আর ওই ছেলেটাই বা কে? প্রথমে আমি নিজের পরিচয়টা দিচ্ছি। আমি জিমিন, ওই বাগিনীটার একমাত্র কলিজার ফ্রেন্ড। আর যে মেয়েটাকে দেখলে এখান থেকে রেগে চলে গেল ও হচ্ছে কিম তাইয়াং, অর্থাৎ তে। তে অনেক রাগী আর জেদি মেয়ে, কিন্তু মনের দিক থেকে ও একদমই নরম, অনেক ভালো মেয়ে। আজই তের এই কলেজের প্রথম দিন ছিল, আর তোমরা তো দেখলেই প্রথম দিনে এসেই যা তা অবস্থা। জানি না কেন হঠাৎ আঙ্কেল ওর কলেজটা চেঞ্জ করে দিল। তে অন্য কলেজে বোর্ডিং এর থেকে পড়াশোনা করতো, হয়তো পরে গিয়ে তোমরা আমার সাথে সব জানতে পারবে। আর ওই ছেলেটার নাম জাংকুক, অনেক দুষ্ট ছেলে। কলেজে এসে মেয়েদের র্যাগিং করাটাই ওই ছেলেটার জন্য একমাত্র লক্ষ্য। আর শোনো, তোমাদের একটা কথা বলে রাখছি, ভুলে যেও না যেন আবার। ওই ছেলেটার জাংকুক ছাড়াও একটা নাম আছে, 1 নম্বরের প্লে বয়। এই কলেজে ছেলেটাকে সবাই প্লে বয় হিসেবে চেনে। ওএমজি, অনেক বলে ফেলেছি, এখন আমাকে ক্লাসে যেতে হবে। ওকে বাই। এই বলে জিমিন ক্লাসরুমের দিকে যায়। এইদিকে সুগা নামের যে ছেলেটা ওখানে আসে সে হচ্ছে জাংকুকেরই ফ্রেন্ড। আসলে ওখানে হয়েছিল কি, জাংকুক সুগাকে ভেবেই রঙের বালতিটা ছুঁড়ে মেরেছিল, বাট ওখানে সুগা না এসে তে এসে পড়ে, তাই এত বড় কাণ্ডটি হয়ে যায়। সুগা তখন জাংকুককে বলে, ওই জাংকুক এখানে কি হয়েছিল? আর ওই মেয়েটা কে ছিল? মেয়েটাকে দেখে মনে হচ্ছিল অনেক রেগে আছে। কি রে এমন চুপ করে হা করে দাঁড়িয়ে আছিস কেন? কথা বলছিস না যে? এই কথাগুলো বলে সুগা জাংকুককে ধাক্কা দেয়। জাংকুক তো হকচকিয়ে সুগার দিকে তাকায়। সুগা জাংকুকের এমন অবস্থা দেখে হাসতে হাসতে বলে,
কি রে শালা, এমন করছিস যেন কোনো পেতনিকে দেখে নিয়েছিস। সুগার কথায় জাঙ্কুক চট করে বলে ওঠে, আরে ভাই ওটা কোনো পেতনি ছিল না রে, ওটা কোনো স্বর্গে থেকে আসা মায়াবী পরী ছিল। আমি ওই পরীটার প্রেমে পড়ে গেছি রে সুগা। জাঙ্কুকের কথায় সুগা একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে ওঠে, জাঙ্কুক তুই এগুলো কি বলছিস? আব্বে শালা, তোর মাথা ঠিক আছে না পুরোই গেছে? আমার সত্যি কিন্তু অনেক ডাউট হচ্ছে যে ছেলেটা প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা এক একটা মেয়ের প্রেমে পড়ে, সে ছেলেটা নাকি আবার একটি মেয়েকে দেখে ক্রাশ খেয়েছে, আর সেটাও নাকি আমাকে বিশ্বাস করতে হবে। ওই শালা, তুই কি আমার সাথে ফাইজলামি করছিস বলতো? সুগা ভাই, আমি সিরিয়াস, আমি সত্যি ওই মেয়েটার প্রেমে পড়েছি। আমার ওই পরিটাকেই লাগবে, আমি বিয়ে করলে ওই মেয়েটাকেই করব। আমার প্রেমে তো ওই মেয়েটাকে পড়তেই হবে। বাট সুগা, তুই আমাকে এই কাজে হেল্প করবি। কি করবি তো? জাঙ্কুক, তুই কি পাগল হয়ে গেলি? আমি কি করে তোকে এই কাজে হেল্প করব? তুই কি ওই মেয়েটাকে সব মেয়েদের মতো ভাবছিস? তাছাড়া তুই আজ মেয়েটার সাথে যা করলি, আমি শিওর তোর প্রেমে ওই মেয়েটা তো কখনোই পড়বে না। আব্বে শালা, তোর জন্যই তো এমনটা হয়েছে। আমি তো তোকে ভেবেই রংটা ছুঁড়ে মেরেছিলাম। কে জানতো তোর জায়গায় ওই মেয়েটা এসে পড়বে? ওই হারামি, এখানে যা হয়েছে সব তোর জন্যই হয়েছে। তোকে তো আমাকে এই কাজে হেল্প করতেই হবে। ওই হারামি, তুই কি বললি? তুই আমাকে ওই রং দিয়ে মাখাতে চাইছিলি? ওই শালা, বলতো তুই আমার বন্ধু নাকি শত্রু? সেই দিনে একটা ভুলের জন্য তুই আমার থেকে এইভাবে প্রতিশোধ নিতে চাইছিলি? আমার ঘাট হয়েছে। বাট তুই আমাকে হেল্প করবি কিনা বল। আমি সত্যি সিরিয়াসলি বলছি, ওই পরীটা আমার মনটা কেড়ে নিয়েছে। সুগা, ওই পরীটাকে বিধাতা হয়তো আমার জন্য পৃথিবীলোকে মানুষ রূপে পাঠিয়েছে। কোথায় থেকে আসলেন আমার কবি? এক নম্বরে প্লে বয় নাকি আবার সত্যিকারের প্রেমে পড়েছে। ওই হারামি, ওই মেয়েটা যদি জানে তুই পুরো কলেজে গুন্ডামি করে বেড়াস, আমি শিওর জানলে নির্ঘাত প্রেমে পড়ার আগে তোকে ওর মন থেকেই ব্লক করে দিবে। আব্বে শালা, কোনো মেয়ে চাইবে না তোর মতো বজ্জাত প্লে বয় ছেলে তার জীবন সঙ্গী হোক। আমি তো বলছি ব্রো, তুই এই জেগে জেগে স্বপ্ন দেখাটা এবার বন্ধ করে দে। তাছাড়া তুই তো ওই মেয়েটার সম্পর্কে কিছুই জানিস না। সুগা, আমি এত কিছু বুঝি না, আমি ওই মেয়েটাকেই চাই। আর তুই আমাকে ওই মেয়েটার সম্পর্কে সব ডিটেলস এনে দিবি। বল, এনে দিবি? ঠিক আছে, আমি এনে দেব, কিন্তু কিভাবে? ওই হারামি, তুই কি ভুলে গেলি জিমিন না তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, তো কি হয়েছে? এই কাজে জিমিন আমাকে কিভাবে হেল্প করতে পারে? সুগা, ওই মেয়েটা মনে হয় জিমিনের বেস্ট ফ্রেন্ড। দেখে তো তাই মনে হচ্ছিল। তুই গিয়ে জিমিনের সাথে এই ব্যাপারে কথা বলবি। ব্রো, আমি বলে দেখবো, দেখি তোর এই কাজে তোকে কতটা হেল্প করতে পারি। আমার তো চাই তুইও একটা ভালো ছেলে হয়ে একটা ভালো মেয়ের স্বামী হয় দোস্ত। আমার তো তোকে নিয়ে অনেক চিন্তা হয় ব্রো। কতদিন আর এমন ভাবে চলবি? তোর ভালোর জন্য আমাকে সব সময় তোর পাশে পাবি। এই কথাগুলো সুগা বলে জাঙ্কুকে জড়িয়ে ধরে। তারপর সুগা আর জাঙ্কুক ক্লাসরুমে যায়। গিয়ে দেখে স্যার ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে। তখন সুগা আর জাঙ্কুক ক্লাসরুমের গেটে দাঁড়ায়। একটু পর জাঙ্কুক স্যারকে বলে ওঠে, স্যার আমরা কি ক্লাসে আসতে পারি? ক্লাস নিতে নিতে স্যার তখন জাঙ্কুকের দিকে তাকায়। ওখানে জাঙ্কুককে দেখেই স্যার ক্লাসে ঢোকার অনুমতি দেয়। স্যারের অনুমতি নিয়ে সুগা আর জাঙ্কুক ক্লাসরুমে এসে বসে পড়ে। বসতেই জাঙ্কুকের পাশে থাকা মেয়েটির দিকে চোখ যায়। জাঙ্কুকের চোখ ওই মেয়েটার দিক যেতেই ওখানেই জাঙ্কুকের চোখ আটকে যায়। জাঙ্কুক ওখানে পেকে দেখতে পায়। জাঙ্কুক সঙ্গে সঙ্গে সুগাকে ধাক্কা দিয়ে বলে, ওই সুগা, ওইদিকে একবার তাকা না। ওই শালা, টাকা বলছি। ওই হারামি, তোর আবার কি হলো? তুই ক্লাসে ওদিকে শান্তি মতো আমাকে ক্লাস করতে দিবি না? সুগা, বলতেছি প্লিজ ওইদিকে একটু তাকা না ভাই। ওই তো দেখ না আমার সেই পরীটা। জাঙ্কুকের কথা মতো সুগা পাশে তাকায়। তখন সুগা জিমিনকে দেখতে পায়। ওই শালা, ওটা তো জিমিন। জিমিনকে আমি কি দেখবো? সুগা, জিমিনার পাশের মেয়েটা। জাঙ্কুক এই কথাটা তের দিকে আঙ্গুল তাক করে বলে। তে তখনই জাঙ্কুকের দিকে তাকায়। তে তাকাতে জাঙ্কুককে দেখা মাত্রই লাফ দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় আর সবার সামনে টিচারকে বলে ওঠে, টিচার, ওই বজ্জাত ছেলেটা এই ক্লাসে কি করতেছে? তের হঠাৎ এমন কথা বলায় ক্লাসের সবাই তের দিকে তাকায়। সুগা আর জাঙ্কুক তো বড় বড় চোখে হা করে তের দিকে তাকিয়ে থাকে। তে আবারও জাঙ্কুকের দিকে নিজের আঙ্গুলটি তাক করে বলতে থাকে, টিচার, ওই যে ওই ছেলেটা দেখুন না, দেখুন, এক নম্বরে বজ্জাত ছেলে। আমার পিছু নিতে শেষ পর্যন্ত আমার ক্লাসরুমে চলে এসেছে। টিচার, ওই বজ্জাত ছেলেটাকে এই ক্লাস থেকে বের করে দিন। ও বাবা, এই কলেজের মালিক বলে কি কলেজের সবার মাথা কিনে নিয়েছে নাকি? স্যার প্লিজ ওই বজ্জাত ছেলেটাকে এক্ষুনি এখান থেকে বের করে দিন, না হলে একে তো আমি মজা দেখাবো, তাও আবার এক্ষুনি ক্লাসের সবার সামনে। তখনই জিমিন থেকে হাত ধরে সিটে বসিয়ে নেয় আর থেকে বলে, ওই গাধি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? তুই কাকে ক্লাস থেকে বের করে দেওয়ার কথা বলতেছিস? জাঙ্কুক কেন ক্লাসরুম থেকে বেরিয়ে যাবে?
ও তো আমাদের এই ক্লাসেই পড়ে। জাঙ্কুক আমাদেরই ক্লাসমেট। তে আমি তোর পায়ে ধরছি, এবারের মতো চুপ করে বসে ক্লাসটা কর না। জিমিন তুই কি বললি? ওই বজ্জাত ছেলেটা আমাদের ক্লাসেই? হ্যাঁ তে, জাঙ্কুক আমাদেরই ক্লাসের ছাত্র। তাই তো বলতেছি তোকে, প্লিজ তুই জাঙ্কুকের সাথে চেঁচিয়ে গিয়ে ঝামেলা জড়িস না। ও অনেক খারাপ ছেলে। তুই যতই ওর থেকে দূরে থাকবি ততই তোর জন্য মঙ্গল। তে জিমিন তুই আমাকে বলতেছিস আমি গিয়ে ওই বজ্জাতটার সঙ্গে চেঁচিয়ে গিয়ে ঝামেলা করেছি? না, ওই বজ্জাতটাই আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। আমি ওই বজ্জাতটাকে তো দেখে নিব। দেখে নিস তুই। তে তুই শুনবি না তো আমার কথা? যা, তোর যা ইচ্ছে তাই কর গিয়ে। পরের জন্য আমাকে কিছু বলতে আসিস না। জিমিন কেন এমন ভাবে বলতেছিস? তুই তো জানিস আমি কখনো অন্য কিছু চোখের সামনে দেখতে পারি না। এলেন আমার কথাকার ন্যায় অধিকার নেই। তিনি নাকি অন্য কিছু দেখতে পারেন না। এই দিকে তো তের এমন কাজে ক্লাসের সবাই টিচার পর্যন্ত সুগা আর জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে আছে। তখন সুগা জাঙ্কুককে বলতে থাকে, জাঙ্কুক কি ডেঞ্জারাস মেয়ে রে ভাই। তোর পরিটা তো দেখছি পুরো একটা বকবকানি পেটনি। দেখলি তো কেমন ভাবে পুরো ক্লাসের সামনে তোকে নাস্তানাবুদ করতেছে। মেয়েটা পুরো একটা বাঘিনী রে ভাই। ওই হারামি, তুই একটু চুপ করবি? তুই দেখতেছি ঘরের শত্রু বিভীষণ, তুই আমার এমন হাল দেখে মজা নিচ্ছিস? আর তোর ঘটনাটি ভুলে গেছিস? জিমিন তোর কি অবস্থা করেছিল মনে করে দেব আবার? না দোস্ত, আমি তোর থেকে মাপ চাইতেছি। আমার ভুল হয়েছে। তাও ভাই রে ভাই, ওই হাঁসের বাচ্চাটার সেই দিনের কথা আর মনে করাস না। দুই ফ্রেন্ড একই জিনিস রে ভাই। আমি ওই হাঁসের বাচ্চাটাকে তো ম্যানেজ করে নিছি, বাট তুই তোর বাঘিনীকে তো আগে নিজের খাঁচায় বন্দি করে দেখা। সুগা, আমার মনের খাঁচায় ওই তেজি বাঘিনীকে তো বন্দি করেই ছাড়বো। তুই দেখে নিস, আমার এই প্রেম যদি একটু সত্য হয়ে থাকে তো অবশ্যই পরিটা আমার খাঁচায় ধরা দিবেই দিবে। আমি আজ তোকে প্রমিস করতেছি। দোস্ত, তোর জন্য আমার শুভকামনা রইল। কিন্তু সুগা, তুই কালকের মধ্যেই ওই পরিটার সব জন্মগোষ্ঠী আমার কাছে হাজির করবি, বুঝলি? আমি দেখতে চাই ওই তেজি বাঘিনীটা কার মেয়ে। তাহলে আগে ওই শ্বশুরটাকেই আমার প্রেমের জালে ফেসে নিব, তবেই আমার সব রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তারপরেই পরিটাকে তাড়াতাড়ি বিয়ে করে 5-6টা বাচ্চার পয়দা করতে পারবো। ও কত সুন্দর হবে ব্যাপারটা। আমি বাবা হব আর ওই পরিটা আমার বাচ্চার মা হবে। সুগা, এগুলো ভাবতেই যেন খুশিতে নাচতে ইচ্ছা করতেছে রে ভাই। আব্বে শালা, মেয়েটাকে পটাতে না পটাতে আগেই বাচ্চার বাবা হয়ে গেলি। আর শালা আমাকে দেখ, আমাদের রিলেশনশিপের 1 বছর হয়ে গেল, না বিয়ে করতে পারছি না 2-1টা বাচ্চার বাবা হতে পারছি। শালা আমার তো কপালই খারাপ। ওই হালা, তুই চিন্তা করিস না, আগে আমার বিয়েটা হয়ে যাক। আমি তোকে প্রমিস করতেছি, আমার বিয়ের পরেই তোর আর জিমিনের বিয়েটা দিয়ে দিব। একটু পর কলেজ ছুটি হয়ে যায়, যে যার মনে কলেজ থেকে বেরিয়ে পড়ে। জিমিনকে একসাথে বাসার দিকে যেতে থাকে। তখন পিছন থেকে কেউ একজন জিমিনকে ডাকতে থাকে। তে জিমিন পিছনে ফিরে তাকিয়ে দেখতে পায় জিমিনকে সুগা ডাকতেছে। তখন জিমিন তেকে সাইডে দাঁড় করিয়ে সুগার কাছে যায়। এদিকে তে জিমিনের যাওয়ার দিকে হা করে তাকিয়ে থাকে। তে তো বুঝতেই পারে না কি হচ্ছে এখানে, তাই সে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে জিমিন সুগাকে গিয়ে বলে, ওই বিলাই, ডাকলি কেন? তুই দেখতে পাচ্ছিলি না আমার সাথে কে ছিল? ও কি না কি ভাবলো কে জানে। তুই তো আমাকে বাসায় গিয়ে ফোন করতে পারতিস। আরে জিমিন, এমন ভাবে বলছো কেন? ফোন দিয়ে কথা বলার মতো কথা হলে কি আর তোমার সাথে সামনাসামনি দেখা করতাম? তোমার সাথে আমার একটি বিষয়ে কথা বলার আছে। আমি তোমাকে যা বলছি তুমি শুধু ঠিকঠাক অ্যান্সার দিবে, ঠিক আছে? বলো, কি জানতে চাও? ওয়েট সুগা, তুমি তো আবার ওর বিষয়ে জানতে চাচ্ছ না? হ্যাঁ জিমিন, কিন্তু তুমি কি করে বুঝতে পারলে? সুগা, আমি তখন লক্ষ্য করেছিলাম জাঙ্কুক একভাবে ওর দিকে তাকিয়েছিল। বাট সুগা, তুমি যদি ওর ব্যাপারে জানতে চাও তাহলে আমি তোমায় কিছুই বলতে পারবো না। তাছাড়া ও যে রাগী আর জেদি টাইপের মেয়ে। না না সুগা, আমি ওর ব্যাপারে কিছুই বলতে পারবো না, পরে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। তুমি ওকে সারা কিছু বলার থাকলে আমাকে বলতে পারো। জিমিন, এমন ভাবে বলো না, জাঙ্কুক আমার তো ব্যান্ড বাজিয়ে ছাড়বে। যেইভাবেই হোক ওই মেয়েটার সব ডিটেলস আমাকে জোগাড় করতেই হবে। জিমিন প্লিজ বলো না, ওই মেয়েটা কে, আর নাম কি, কোথায় থাকে, মেয়েটার বাবা কে? জিমিন প্লিজ বলো। জিমিন, তুমি কি চাইবা তোমার বাচ্চার বাবা না হতেই তোমার না বিয়ে করা নিরীহ বটটা ওই হারামিটার হাতে মারা যাক? বলছি, আর এত ঢং করতে হবে না। ওর নাম কিম তেয়াং, ওকে তুমি তে বলেই ডাকতে পারো। আর তে জেহপ আঙ্কেলের মেয়ে। তুমি তো জেহপ আঙ্কেলকে চিনো সুগা। তে এতদিন অন্য কলেজে পড়তো, বাট জানি না কেন যে আঙ্কেল তের কলেজটা চেঞ্জ করে ফেললো। তেও জানে না এই ব্যাপারে। কিন্তু সুগা, তুমি জাঙ্কুককে বলে দিও তের পিছু যাতে আর না করে। ও কিন্তু অনেক রাগী মেয়ে। জিমিন, তুমি কি বলছো? তে জেহপ আঙ্কেলের মেয়ে? কই, জানতাম না তো জেহপ আঙ্কেলের আবার একটা মেয়েও আছে। কিন্তু জিমিন জাঙ্কুক থেকে ভালোবেসে ফেলেছে। সুগা, কি বলছো এসব? তাছাড়া জাঙ্কুক অনেক খারাপ ছেলে, কেউই চাইবে না কোনো খারাপ ছেলে নিজের জীবন সঙ্গী হোক। সুগা, তুমি জাঙ্কুককে বলবা তেকে ভুলে যেতে।
এটা কখনোই সম্ভব হবে না। জিমিন, জাংকুক সত্যি তেকে অনেক ভালোবেসে ফেলেছে। জাংকুককে এর আগে অন্য কোনো মেয়ের জন্য এতটা পাগল হতে দেখিনি। জিমিন, হয়তো জাংকুক তের জন্য একেবারে ভালো হয়ে যেতে পারে। আমি ওর চোখে তের প্রতি ভালোবাসাটা ভালোভাবে উপলব্ধি করেছি। সুগা, তুমি যাই বলো না কেন, আমি শিওর তে এটাতে কখনোই রাজি হবে না। আমি তেকে ভালোভাবে জানি, ও অনেক জেদি মেয়ে। ও আঙ্কেলের অনেক আদরের মা মরা মেয়ে। জিওব আঙ্কেল তেকে ছোট থেকে কোনো কষ্ট পেতে দেয়নি। তে যা বলেছে জিওব আঙ্কেল তাই পূরণ করেছে। ওকে জিমিন, তুমি এখন যাও। তে হয়তো এখনো ওখানে দাঁড়িয়ে আছে। যা হবে পরে দেখা যাবে। রাতে ফোনে কথা হবে। তখন সুগা জিমিনকে বাই জানিয়ে ওখান থেকে চলে যায়। জিমিনও তের কাছে আসে। তে এখনো ওখানে দাঁড়িয়ে। জিমিন তের কাছে যেতেই তে জিমিনকে বলে ওঠে, জিমিন, তুই ওই ছেলেটার সাথে এতক্ষণ ধরে কি করছিলি রে? ওই ছেলেটা ওই বজ্জাত ছেলেটার সঙ্গে ছিল না? আমি তো ওকে আমাদের ক্লাসরুমে ওই বজ্জাত ছেলেটার সাথে দেখেছিলাম। তুই কি ছেলেটাকে চিনিস? আরে তে, ও হচ্ছে সুগা, জাংকুকের ফ্রেন্ড, বুঝলি? সুগা অনেক ভালো ছেলে। কি বললি? ওই বজ্জাত ছেলেটার নাম জাংকুক? হ্যাঁ তে, ওর নাম জাংকুক। তে, তোকে একটা কথা বলবো, তুই রেগে যাবি না তো? বল, কি বলবি? তে, জাংকুক সত্যি অনেক খারাপ ছেলে। আমি জানি, ও পুরো কলেজ নিয়ে গুন্ডামি করে বেড়ায়। আমি মানছি ও অনেক মেয়ের মন নিয়ে সিনেমিনে খেলেছে, বাট জানিস তে, জাংকুকের একটা ভালো গুণ আছে। জিমিন, তুই বন্ধ কর না তোর আজাইরা বকবক। তুই আবার ওই বজ্জাত ছেলেটার কথা আমাকে বলতেছিস? ওকে দেখলেই আমার জাস্ট সহ্য হয় না। জিমিন ওয়েট, তুই আগে আমাকে বলতো, হঠাৎ ওই বজ্জাত ছেলেটার নামে ভালো গুণের পাঠ শোনাচ্ছিস? জিমিন বলতো, তো কি হয়েছে? তুই তো ভালোই বলতেছিলি ওর থেকে দূরে থাকতে, তাহলে হঠাৎ কি ভালো দেখলি ওই বজ্জাত ছেলেটার মধ্যে যে আমাকে গুণের বাণী শোনাতে লাগলি? তে, কেন এমন ভাবে বলতেছিস? একটা খারাপ ছেলের মধ্যে কি একটা ভালো গুণ থাকতে পারে না? ছেলেটা খারাপ দেখে কি একেবারে খারাপ? তা তো হতে পারে না। না, সব মানুষই একেবারে ভালো একেবারে খারাপ হতে পারে না। তুই একবার ভেবে দেখ, জাংকুক কি একেবারে খারাপ ছেলে? কোনো ভালো গুণই কি থাকতে পারে না ওর মধ্যে? জিমিন, অনেকক্ষণ থেকে শুনছি তোর ফালতু কথাগুলো, আমার আর শুনতে ইচ্ছে করছে না। এই কথাটা বলে তে রাগে গজগজ করে একাই বাসায় চলে যায়। তে বাসায় ফিরে দেখে যে হোক অফিস থেকে বাসায় ফিরে খাবার টেবিলে খাবার খাওয়ার জন্য তের অপেক্ষা করতেছে। তে দৌড়ে গিয়ে জেহবকে জড়িয়ে ধরে বলে, পাপ্পা, তুমি অফিস থেকে এত তাড়াতাড়ি এসে পড়েছো আর আমার জন্য খাবার না খেয়ে অপেক্ষা করে বসে আছো? পাপ্পা, তুমি না কোনোদিনও এই সবটা পাল্টাতে পারলে না, সেই একঘেয়ে ফিরে গেলে। মামুনি, তুমি তো জানো তোমাকে ছাড়া আমার গলা দিয়ে খাবার নামবেই না। তুমি আমার একমাত্র দু চোখের মনি। পাপ্পা, আমি তো জানি, বাট তুমিও আমার অনেক ভালো পাপ্পা। আই লাভ ইউ পাপ্পা। আই লাভ ইউ টু মাই সান। তারপর বাবা মেয়ে খাবার সেরে তে ওর রুমের দিকে যায়। আর যে হোক তখন নিজে নিজেই বলতে থাকে, তে মামুনি, তুমি আমার মা মরা একমাত্র মেয়ে। ছোট থেকে তোমাকে অনেক আদর যত্নে মানুষ করেছি। সে কবেই তোমার মা তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবী থেকে চলে গেছেন। তাই চাই তে মামুনি, তুমি তোমার জন্য সঠিক ছেলেকে স্বামী হিসেবে বেছে নাও। তোমার আরেম আঙ্কেল জিন মামুনি অনেক ভালো মানুষ, তোমাকে অনেক ভালো করে রাখবে, একদম নিজেদের মেয়ের মতো। অনেক আগে থেকেই তোমার বিয়েটা ঠিক করে রেখেছি আরেম আর জিনের একমাত্র ছেলের সাথে। শুধু তার জন্যই তোমার কলেজটা আমি চেঞ্জ করেছি, যাতে তুমি ছেলেটাকে ভালোভাবে চিনে নিতে পারো। আর আমি এই বিষয়ে তোমার উপর আশা রাখছি, অবশ্যই আমার স্বপ্নটা পূরণ হবেই। সব সময় তে মামুনি, আমার দোয়া তোমার উপর থাকবে। তোমার সুখের জন্য আমি সব করতে পারি, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়েটা আমি সেরে ফেলতে চাই। এই কথাগুলো জেহব নিজের মনে বকবক করে নিজের রুমে চলে যায়, কিন্তু জেহব এটা খেয়াল করে না। তে ওখানেই দেওয়ালের পাশ থেকে সবকিছু শুনছিল। কি, পাপ্পা আমাকে না জানিয়ে এগুলো করেছেন? পাপ্পা আমাকে জানালেও তো পারতো। আর পাপ্পা আমাকে না জানিয়ে আমার বিয়েটাও ঠিক করে রেখেছেন। কিন্তু পাপ্পা, তুমি এটা কি করলে? আমি তো অন্য কাউকে পছন্দ করেছিলাম। কেন করলে তুমি এমনটা? তে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে, কারণ সে সারা রাতই এই বিষয়টা নিয়ে কান্না করেছে। তে ফ্রেশ হয়ে নিজের খাবার টেবিলে যায়। সেখানে জেহব অফিসে যাবেন বলে রেডি হয়ে খাবার টেবিলে তের জন্য অপেক্ষা করে। তে তো আজ জেহবের সাথে কোনো কথা না বলে চুপচাপ কোনো রকম খাবারটা সেরে যাওয়ার আগে শুধু জেহবকে বাই জানিয়ে কলেজে যায়। জিমিন আগেই কলেজে ছিল। তে যেতেই জিমিন তের কাছে ছুটে আসে আর তেকে বলে, তে তুই এসেছিস? এতক্ষণ তোর অপেক্ষাই করছিলাম রে। তে তো জিমিনের কথায় তখনও চুপ ছিল। জিমিন আবারও থেকে বলে, তে চুপ করে কেন? কোনো কথা বলছিস না যে? তোর কি আজ মন খারাপ? জিমিন, আজ ভালো লাগতেছে না রে, চল ক্লাসরুমে যাই। ঠিক আছে চল। বাট তে, তুই তো বললি না তোর মনটা খারাপ কেন? তে, জিহব আঙ্কেলের কিছু হয়েছে? না জিমিন, পাপ্পা একদম ঠিক আছে, এমনি কিছু না রে। এইগুলো কথা তে আর জিমিন বলতে বলতে ক্লাসরুমের দিকে যাচ্ছিল। তখনই একটা ছেলে দৌড়ে আসতেই তের সাথে ধাক্কা খায়। ধাক্কাটা খেয়েই তে গিয়ে ধুপাস করে ছেলেটার গায়ের উপর পড়ে।
তখনই অ্যাক্সিডেন্টলি তে আর ওই ছেলেটার মধ্যে কিস হয়ে যায়। তে তো পড়ে যেতেই নিজের দুই চোখ বন্ধ করে ফেলে, তাই তে ছেলেটাকে দেখতে পায় না। কিস হওয়ার পরই তে তার বড় বড় চোখ মেলে সামনের দিকে তাকায়। ওই ছেলেটা তো ঢ্যাপ ঢ্যাপ করে তের দিকে তাকিয়ে আছে। তে চোখ মেলে সামনের দিকে তাকাতেই তের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। তে তখনই উঠে যেই না দাঁড়ানোর চেষ্টা করে অমনি তে আর ওই ছেলেটার মধ্যে আবারও কিস হয়ে যায়। তে এবার রেগে বম হয়ে ছেলেটার উপর থেকে উঠে দাঁড়ায়। ছেলেটাও লাফিয়ে দাঁড়িয়ে পড়ে। আসলে ওই ছেলেটা ছিল জাংকুক। তখন তে কোনো কথা না বলেই জাংকুকের ঠাস করে গালে একটা চড় বসিয়ে দেয়, আর রাগে বুঝতে বুঝতে ওখান থেকে জিমিনকে নিয়ে ক্লাসরুমে চলে যায়। এইদিকে জাংকুক তো ওখানেই নিজের গাল ধরে থ মেরে দাঁড়িয়ে থাকে। একটু পরেই ওখানে সুগা আসে। এসে দেখে জাংকুক ওর গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সুগা তখন জাংকুকের এমন অবস্থা দেখে বলে ওঠে, ওই হালা, এমন ভাবে নিজের গালে হাত দিয়া এখানে খাড়ায় আসুস কেন? কেউ কি তোর গালে চুম্মা দিছে, না কেউ তোর গালটারে সাইজ কইরা দিছে, কোনটা? আব্বে হালা, তুই ভাবতাছস কেমনে এত সহজেই কেউ আমাকে সাইজ কইরা দিব? আমি দেখছিলাম আমার গালটা কত কিউট। না না, ওই হারামিটাকে এই কথাটা বলা যাবে না, বললেই আমার প্র্যাকটিস স্পন্সর করে দিবে, পরে হালাই গিয়ে আমারে পাগলের মতো খেপিয়ে ছাড়বে। এইগুলো জাংকুক নিজের মনেই বিড়বিড় করছিল। সুগা তখন আবার ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, ওই জাংকুক, নিজের মনে কি এমন বিড়বিড় করতেছিস রে? একটু জোরে বল না, আমি শুনতে পাচ্ছি না তো। কি হলো ওই হারামিটার? ওই জাংকুক, জাংকুক। তখনই জাংকুক সুগাকে বলে, ওই হালা, তোর আবার কি হলো? এমন ভাবে ছাগলের মতো ভেবাচ্ছিস কেন? তোর কি আবার পেট ব্যথা করতেছে বলতো? আরে জাংকুক, তা নয়, তোকে আমার কিছু বলার আছে ওই মেয়েটার ব্যাপারে। কি? ওই মেয়েটার ব্যাপারে? হ্যাঁ ভাই, ওই মেয়েটার ব্যাপারে। বল, কি এমন ব্যাপার? ওই সুগা, তুই কি ওই মেয়েটার সব ডিটেলস জোগাড় করে ফেলছিস? হ্যাঁ বল না। হ্যাঁ জাংকুক, কিন্তু জাংকুক, তুই এটা যখন জানতে পারবি ওই মেয়েটা কে, কার মেয়ে, ভাই সত্যি তুই অনেক অবাক হয়ে যাবি। জাংকুক, আমি যখন শুনলাম এই বিষয়টা, বাট শোনার পর আমিও তো বিশ্বাস করতেই পারতেছিলাম না। জেহব আঙ্কেলের মেয়ে তে। কি বললি সুগা, জেহব আঙ্কেল? আর তে? তে আবার কে সুগা? হ্যাঁ জাংকুক, জেহব আঙ্কেল। আর ওই মেয়েটা কিম তেয়াং, জেহব আঙ্কেলেরই একমাত্র মেয়ে, সবাই তে বলে চেনে। আর ভাই, এক নম্বরের রাগী আর জেদি মেয়ে। কি বলছিস সুগা, জেহব আঙ্কেলের মেয়ে ওই শাকচুন্নিটাই ওই মেয়েটা? ও তো তেয়াং ছিল, এক নম্বর জগরুটে মেয়ে, কারোর সাথে ঠিক মতো কথা বলতো না, অনেক একা থাকতো, আর দেখতেও অনেকটা ছিল পেতনির মতো। না না সুগা, তোর কোথাও ভুল হচ্ছে। আমার মিষ্টি পোয়েটার মতো দেখতে মেয়েটা কেন ওই শাকচুন্নিটা হতে যাবে? আমি বলছি সুগা, তোর কোথাও ভুল হচ্ছে। তুই আবার মেয়েটার ভালোভাবে খোঁজ নিয়ে দেখ। আমি নিশ্চিত ওই মেয়েটা কিছুতেই তেয়াং হতে পারে না। জাংকুক, আমি সত্যি বলছি, ওই মেয়েটাই তে। আমি এটা জিমিনের থেকে জেনেছি, আর জিমিন কেন আমাকে মিথ্যে বলতে যাবে? তুই একবার ভেবে দেখ। আর তাছাড়া জাংকুক, তুই তেকে তো ছোটবেলায় দেখেছিস, আর সে কত বছর হচ্ছে তের সাথে তোর দেখা নেই, তাই তুই চিনবি কি করে যে ও তে না অন্য কেউ? জাংকুক, ওই মেয়েটাই তে। সুগা, তুই হয়তো ঠিক বলছিস, আমি তো তেয়াঙ্গা ছোটবেলায় শুধু দেখেছি। সুগা, আমার ভাবতেই কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। তোর একটা বিষয় মনে আছে সুগা? আমি তোকে বলেছিলাম যে আমার বাবা তার বন্ধুর মেয়ে মানে জেহব আঙ্কেলের মেয়ে তেয়াঙ্গের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে। আমি ওই শাকচুন্নিটাকে বিয়ে করবো না বলে বাবাকে না করেছিলাম, বাট সুগা, আমি পরে তো আর তেকে দেখেছিলাম না, তাই না করেছিলাম। বাবা তের ছবিটাও আমাকে একবার দেখতে বলে, বাট আমি সেটাও না করেছিলাম। কে জানতো ওই পেতনিটাই আমার মিষ্টি অপূর্ব দেখতে পরিটাই হবে। সুগা, আমি এখন কি করব? ভাই কিছু তো বল। শালা হারামি, আগেই তো বাস নিয়ে বসে আছিস, এবার যা যা না, গিয়ে আঙ্কেলকে আবার বল যে তুই তেকে বিয়ে করতে রাজি হয়েছিস। দেখে নিস, তোকে আর কিছুই করতে হবে না, আমি শিওর সব প্রবলেম সলভ হয়ে যাবে। সুগা, তুই কি বলছিস? আমি কি বাবাকে বলবো বিয়ের কথা? হ্যাঁ, তুই নিজে গিয়েই বলবি, আর তা আজকে বাসায় ফিরেই বলবি। আমি তোর ফোনের অপেক্ষায় থাকবো। সুগা, আমাকে পারতেই হবে এটা, আমার ওই পরিটাকেই চাই, তাও আবার খুব তাড়াতাড়ি। এই কথাটা বলে সুগা আর জাংকুক ক্লাসরুমের দিকে যেতে থাকে। অন্যদিকে তে তো রাগের সাপের মতো ফুঁসছে। তখন জিমিন তেকে বলতে থাকে, তে, কেন তুই এই ব্যাপারটা নিয়ে এতটা রাগ করতেছিস? আর জাংকুককে তোর কি চর মারাটা ঠিক হলো বল? জাংকুক তো তোকে আর জেনে শুনে ধাক্কাটা দেয়নি না। প্লিজ তে, একটু শান্ত হ আর নিজে নিজেকে এই প্রশ্নটা কর। জিমিন, তুই কিভাবে ওই বজ্জাত ছেলেটাকে এতটা মাথায় তুলতে বলছিস? তুই দেখতেই পাচ্ছিস ওই বজ্জাত ছেলেটা আমাকে আসার পর থেকে হেনস্থা করেই যাচ্ছে, আর আমি নিজেকে কোনো প্রশ্নই করতে চাই না, বুঝলি? ওই ছেলেটা আমার জীবনের এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
তখনই ওখানে জাঙ্কুক আর সুগা আসে। ওরা দুজন চুপচাপ গিয়ে ওদের সিটে বসে পড়ে। তে জাঙ্কুককে দেখে রাগে গজগজ করতে থাকে। জাঙ্কুক একটু পর পর তের দিকে তাকাচ্ছিল আর মিটি মিটি হাসতেছিল। তে তো এই দিকে তেলে বেগুনে জ্বলছিল। জিমিন সুগা পাশ থেকে তে আর জাঙ্কুকের এসব কাণ্ড দেখে যাচ্ছিল। একটু পরেই ওখানে টিচার আসে। সবাই দাঁড়িয়ে যায়, শুধু জাঙ্কুক বাদে। এতে টিচার কিছুই বলে না। জাঙ্কুকের এমন আচরণ দেখে তে জিমিনকে বলে, দেখলি জিমিন, কতটা বজ্জাত হলে এমন জঘন্য কাজ করতে পারে একটি ছেলে। দেখলি ও বাদে সবাই টিচারকে সম্মান জানালো, আর ওর মধ্যে এতটুকু কমন সেন্স পর্যন্ত নেই যে গুরুজনকে সম্মান করতে হয়। ওর বাবা মা হয়তো ওকে এই শিক্ষাটাই দেয়নি, শুধু গুন্ডামি করতেই শিখিয়েছে। তে জানতোই না যে জাঙ্কুক তের সব কথাই শুনতে পাচ্ছিল। টিচার ক্লাস নিয়ে টিচার ও সবাই যখন বেরিয়ে যায়, তখনই জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে ওর দু হাতের মধ্যে করে দেওয়ালে ঠেকিয়ে দেয়। আচমকাই এমনটা ঘটে যাওয়ায় তে অনেক হকচকিয়ে যায় আর বড় বড় চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক তখন তেকে রাগী গলায় বলতে থাকে, মিস তে, তুমি নিজেকে কি ভেবেছো? হ্যাঁ, অনেক বড় লেভেলের কেউ? নিজেকে এতটাই বড় মনে করো যে তোমার চারপাশের সবগুলো মানুষকেই তুমি শুধু নিজ জঘন্য অভদ্র মনে করো? মিস তে, তোমার বাবা মা শুধু এই শিক্ষাটাই কি দিয়েছে তাই তোমার চারপাশের লোকগুলোকে এতটা নিজ চোখে দেখো? হ্যাঁ, আমি মানছি আমি পুরো কলেজ নিয়ে গুন্ডামি করে বেড়াই, আর যত নিজ নিজ কাজ আছে সব কিছুই আমি করি, কিন্তু এর মানে এটা নয় যে আমি শুধু খারাপই ছেলে। আমারও মন বলে কিছু থাকতে পারে না। মিস তে, তুমি যদি এটা ভেবে থাকো তো নিজের নোংরা মনটাকে পরিবর্তন করে নাও। অন্যর বাবা মাকে নিয়ে কিছু বলার আগে আগে নিজেকে প্রশ্ন করবে। এই কথাগুলো তুমি তোমার মাথায় ভালো করে ঢুকে নাও মিস তে। আর এটা জেনে রাখো, তুমি শুধু আমার আর আমারই থাকবে। আমি বিয়ে করলে তোমাকেই করব, বুঝলে? এইগুলো জাঙ্কুক এক নিঃশ্বাসে বলে তেকে ছেড়ে ওখান থেকে বেরিয়ে যায়। তে তো জাঙ্কুকের এইগুলো কথা শুনে ওখানেই থ মেরে দাঁড়িয়ে থাকে। তের মুখ থেকে যেন কোনো কথাই বেরোচ্ছিল না। তের মাথায় শুধু একটা কথাই ঘুরতে থাকে, আর তে মনে মনে বলে, কি জাঙ্কুক আমাকে ভালোবাসে? আমি কি তাহলে সত্যি জাঙ্কুককে অনেকটাই কষ্ট দিয়ে ফেলেছি? তে, তুই কেন এতটা মাথা মোটা? তুই প্রথম যাকে দেখি ক্রাশ খেয়েছিস, এই প্রথম কোনো ছেলেকে ভালোবেসেছিস, তুই তাকেই কিনা যা তা কথা শুনিয়ে দিলি? তে, তোকে দিয়ে না কিচ্ছুই হবে না, তুই এক নম্বরে মাথা মোটে। তে কি তে, তুই ভাবছিস এইগুলো কথা? না না, আমি এগুলো কি ভাবছি? এটা কখনো সম্ভব হবে না। আমি কখনো জাঙ্কুককে ভালোবাসতে পারবো না। আমি কোনোভাবেই আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। এইগুলো বলে তে জিমিনকে কিছু না বলেই একাই বাসায় ফিরে যায়। তে বাসায় ফিরে সোজা দৌড়ে ওর রুমে গিয়ে অনেক কান্নায় ভেঙে পড়ে। জেহব সেই দিনও খাবার টেবিলে তের জন্য অপেক্ষা করছিল। তের এমন ভাবে যাওয়াটা জেহব ঠিক লক্ষ্য করে আর খাবার টেবিল ছেড়ে উঠে তের রুমের দিকে যায়। তে তো ওর রুমে গিয়ে অনেক কান্না করতে থাকে। জেহব পা টিপে টিপে তের কাছে যায় আর তের মাথায় হাত দিয়ে বলে ওঠে, মামুনি, তুমি কান্না করছো, কিন্তু কেন? কেউ আমার মামুনিকে কিছু বলেছে? মামুনি, তুমি কেন কিছু বলছো না? তুমি কি জানো না আমি তোমার চোখের পানি দেখতে পারি না? আমার অনেক কষ্ট হয় মামুনি। তে তখন কান্না থামিয়ে জেহবকে দু হাতে জড়িয়ে ধরে আর বলতে থাকে, পাপ্পা, তুমি তো তোমার মেয়েকে বিশ্বাস করো, তুমি তো জানো তোমার মেয়ে কখনোই ভুল কিছু করবে না। পাপ্পা, তুমি তোমার মেয়েকে অনেক ভালোবাসো, তাই না? তখন জেহব বলে, ধুর পাগলি, এটা কি আর মুখে বলতে হয়? তুমি আমার একমাত্র দুই নয়নের মণি। তোমার মা কবেই আমাকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেছে। তোমার মুখের দিকে তাকিয়েই আমি এখন এই পর্যন্ত এসেছি। জানি না কবে আমারও সময় ঘনিয়ে আসবে। আমার তো সারা দিন রাত একটাই চিন্তা হয়, তোমাকে যেন ঠিকঠাক মানুষের হাতে তুলে দিয়েই তারপর আমার যেন মৃত্যু হয়, তাহলে আমিও যেন মৃত্যুর পর শান্তি মতো একটু বিশ্রাম নিতে পারি। পাপা, তুমি এগুলো কি বলছো? আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না কোথাও। আর তুমি প্রমিস করো তুমিও আমাকে ছেড়ে কোথাও যাবে না কোনোদিনও। মামুনি, এটা কি করে হয় বলো তো? সবাইকেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে তো যেতেই হবে। চলো মামুনি, খাবারটা খেয়ে নাও। তাছাড়া দেখলাম সকালেও তুমি ঠিক মতো খাবারটা খেলে না। তুমি কি আমার উপর কোনো বিষয় নিয়ে রাগ করে আছো? না পাপ্পা, রেগে কেন থাকবো? ওই একটু কলেজের ব্যাপার নিয়ে টেনশনে ছিলাম। চলো না পাপ্পা, খাবারটা সেরে নেই। তুমিও হয়তো এখনো সেই খাবার না খেয়ে আমার জন্য অপেক্ষা করতেছো। হ্যাঁ মামুনি, তোমাকে ছাড়া আমার খাবার কখনোই হজম হবে না। এই কথাগুলো বলে বাবা মেয়ে নিচে খাবার খেতে আসে। খাবার সেরে তে রুমে গিয়ে দেখে ওর ফোনটা বাজতেছে। তে ফোন ওঠাতেই ওই পাশ থেকে জীবন বলে ওঠে, ওই কাঠি, তুই কেন আমাকে কিছু না বলে কলেজ থেকে ভেবে চলে এলি বলতো? জানিস আমার কত টেনশন হচ্ছিল। বাসায় গিয়ে আপাতত একটা ফোন তো করতে পারতিস। আমার ভুল হয়ে গেছে আমার ঠাকুমা, এবার থেকে আর হবে না। ঠিক আছে, কিন্তু তে, তুই ঠিক আছিস? হ্যাঁ জিমিন, আমি ঠিক আছি। কিন্তু কেন বলতো তুই আমাকে এই কথাটা জিজ্ঞেস করতেছিস? না মানে তে,
এমনি কিছু না, তুই কলেজ থেকে আমাকে না বলে চলে এসেছিস তো তাই। ও আচ্ছা, তো জিমিন ভালো থাকিস, আমি এখন ফোনটা রাখছি, কাল কলেজে দেখা হচ্ছে। এই বলে তে ফোনটা কেটে দেয়। আর ওইদিকে জিমিন তো তে কলটা কেটে দিতে হাত ছেড়ে বাঁচে। জিমিন তখন মনে মনে বলতে থাকে, ওহ জিমিন, আজ তো তুই নিজের জালে নিজেই ফেসে যাচ্ছিলি, তে তোকে আরেকটু হলেই তো ধরে ফেলতো। ভাগ্যিস চট করে কথাটা অন্যদিকে ঘুরে নিলাম, তাই এত জোর বেঁচে গেছি। এইদিকে তে জিমিনের কলটা কেটে দিয়ে বিছানায় শুয়ে নিজের মনেই জাঙ্কুকের কথা ভাবতে থাকে। আর নিজের মনেই বিড়বিড় করে বলে, আমার কি সত্যি জাঙ্কুকের কাছে ক্ষমা চাওয়া উচিত? আর মানুষ মাত্র তো ভুল হতেই পারে, আমার জাঙ্কুককে এতটাও খারাপ ছেলে ভাবা উচিত নয়। আমি কালকেই গিয়ে জাঙ্কুকের কাছে ক্ষমা চাইবো, ও নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিবে। আর আমি কালকেই জাঙ্কুককে আমার ভালোবাসার কথাটা বলবো। এইগুলো বলতে বলতে তে এক সময় ঘুমিয়ে পড়ে। সকাল 6টা বেজে গেছে। তে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আর ফ্রেশ হয়ে সাদা রঙের একটা সাদা সিল্কের শাড়ি পরে আর সাথে একটু হালকা মেকআপ। এক কথায় তেকে যেন সত্যি স্বর্গ থেকে আসা কোনো পরীর মতো দেখতে লাগছিল। তে তাড়াতাড়ি খাবার সেরে জেহবকে বাই জানিয়ে কলেজে যায়। জেহব হা করে তের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, সত্যি মেয়েটা অনেকটাই বড় হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা সেরে ফেলতে হবে। এইদিকে তে তো অনেক খুশি মনে কলেজে যায়, সাথে একটা লাল গোলাপ নিয়ে জাঙ্কুকে প্রপোজ করবে বলে। তে কলেজে ঢুকতেই সবাই তের দিকে হা করে একভাবে তাকিয়ে থাকে। তে তো সোজা হয়ে জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুক তো তের শাড়ি পরা দেখে ওখানেই আরেকবার ক্রাশ খায়। জাঙ্কুক তো নিজের চোখ সরাতেই পারে না। জাঙ্কুক হা করে তের দিকে তাকিয়ে থাকে। তখন তে হঠাৎ জাঙ্কুককে বলে ওঠে, আই এম সরি জাঙ্কুক, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলেই তে হাঁটু গেড়ে জাঙ্কুকের সামনে গোলাপটা ধরে বলে ওঠে, আই লাভ ইউ জাঙ্কুক, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ জাঙ্কুক অ্যাকসেপ্ট মি। তখন জাঙ্কুক তেকে কিছুই না বলে নিজের গাড়ি নিয়ে কলেজ থেকে বেরিয়ে পড়ে। তে তো ওখানে আচমকাই বসে থাকে আর নিঃশব্দে নিজের দুই চোখের জল গড়ায়। তে কখনোই সবার সামনে জাঙ্কুকের থেকে এমনটা আশা করেনি। তে তখন কান্না করতে করতে কলেজ থেকে বেরিয়ে এক টানে বাসায় এসে জেহবকে জোরে ধরে কান্নায় ভেঙে পড়ে। আর কান্না করতে করতে তে জেহবকে বলে ওঠে, পাপ্পা আমি তোমার ঠিক করা ছেলেকেই বিয়ে করব, তুমি আমার বিয়ের ব্যবস্থা করো পাপ্পা। এই কথা বলে তে দৌড়ে ওর রুমে চলে যায়। জেহব তো তের কিছুই বুঝতে পারে না, ওখানে থ মেরে বসে থাকে। একটু পর জেহবের ফোনটা বেজে ওঠে আর জেহব আচমকাই ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ হতেই ফোনের ওপাশ থেকে বলে ওঠে, জেহব কেমন আছিস? একটা সুখবর আছে তোর জন্য, তুই শুনলে অনেক খুশি হবি। আরে আগে বল তুই কেমন আছিস? জিন আর তোর ছেলে কেমন আছে? সবাই ভালো আছে তো? আর বল সুখবরটা কি আরেম? সবাই ভালো আছে। জেহব আমার ছেলে তোর মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে রে। আমাদের দুদিনের মধ্যেই বিয়ের সব ব্যবস্থা করে ফেলতে হবে, আমাদের হাতে আর বেশি সময় নেই। আমি সবাইকে বিয়ের আমন্ত্রণ পত্রটা দিয়ে ফেলেছি, তোর যাকে আমন্ত্রণ করার দরকার তাড়াতাড়ি করে ফেল, মধ্য মাত্র 2 দিন বাকি। এই বলে আরেম ফোনটা কেটে দেয়। এইদিকে তো জেহব খুশিতে ওর নিজের চোখের জল আটকাতে পারে না, তাই জেহব আর দেরি না করে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করে ফেলে। জেহব থেকে এই ব্যাপারটা জানায়। তে শোনা মাত্রই জেহব রুম থেকে বেরিয়ে আসতেই তে হু হু করে কেঁদে ওঠে। তে সারা রাত না ঘুমিয়ে শুধু কান্নাই করে যায়। পরের দিন কলেজের এক্সাম থাকার জন্য তে কলেজে যায়। কলেজে গিয়ে তে চুপচাপ ওর ক্লাসরুমে বসে থাকে, সাথে জিমিনও। জিমিনও কোনো কথা না বলে চুপচাপ তের পাশে বসে থাকে আর মিটি মিটি হাসতে থাকে। তখন ওখানে হঠাৎ জাঙ্কুক আসে আর তের সামনে গিয়ে একটি বিয়ের কার্ডটা তেকে দিয়ে বলে ওঠে, তে কাল পরশু বিয়ে, অবশ্যই বিয়েতে থাকবে, তুমি না থাকলে কিন্তু বিয়েটাই হবে না। আর জিমিন তুমি তো এই বিয়েটার প্রধান অতিথি, অবশ্যই আমাদের বিয়েতে আসবে। হ্যাঁ জাঙ্কুক, তা তো অবশ্যই, আমি না গেলে কি আর তোমাদের বিয়েটা হবে? আমাকে তো তোমাদের বিয়েতে থাকতেই হবে। জিমিন জাঙ্কুকের এমন কথার মাঝে তে বিয়ের কার্ডটা না দেখে নিজের চোখের জল মুছতে মুছতে ওখান থেকে বেরিয়ে যায়। তের এমন কাজে জাঙ্কুক আর জিমিন একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। এইদিকে তে তো বাসায় এসে অঝরে কান্না করতে থাকে আর নিজে নিজেই বলে, জাঙ্কুক কেন তুমি আমার সাথে এমনটা করলে? আমার কি ভুল ছিল তোমাকে ভালোবেসে? তুমি এইভাবে আমার ভালোবাসাটাকে অপমান করতে পারো না। জাঙ্কুক তুমি তো আমায় ভালোবাসো, তো কেন করলে তুমি এমনটা? কেন তুমি সবার সামনে আমাকে অপমান করলে? বলো জাঙ্কুক, বলো আমায়। তে এইগুলো বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। এইভাবে তের 2 দিন কেটে যায়। আজ তের বিয়ের দিন। তে লাল টুকটুকে লেহেঙ্গা পরে বিয়ের কোণে সেজে বসে আছে। তের পাশেই বসা জিমিন। তে তো অঝরে কান্না করেই যাচ্ছে। জিমিন তখন দাঁত টিপে মিটি মিটি হাসতে থাকে
একটু পর ওখানে বরযাত্রী আসে আর অনেক ধুমধামের সাথে বিয়েটাও হয়ে যায়। বরযাত্রী আসার পর থেকে বিয়েটা হওয়া পর্যন্ত তে একবার বরটা কে সেটা দেখেনি। কিছুক্ষণ পরই তের ওর শ্বশুরবাড়িতে যাওয়ার সময় হয়ে আসে। তে তো জেহবকে জোরে ধরে অনেক কান্না করতে থাকে। জেহব তো তের সামনে একটুও চোখের জল ফেলায় না, চোখের জলটা আটকে তেকে গাড়িতে বসিয়ে দেয়। সবাই অনেক আনন্দের সাথে খুশি মনে তেকে শ্বশুর বাড়িতে বিদায় জানায়। গাড়িতে যেতেই জেহব কান্নায় অনেক ভেঙে পড়ে। জিমিন জেহবকে সান্ত্বনা দেয়। অন্যদিকে তে সারা রাস্তা কান্না করতেই থাকে। তে শুধু ওর হাজবেন্ডের হাতটাই দেখতে পাচ্ছিল, সে তো মাথা তুলতেই পারছিল না, অনেক বড় ঘোমটা পড়া ছিল। একটু পরে তে তার স্বামীর বাড়িতে এসে পড়ে। জিন দৌড়ে গিয়ে তেকে ওর দু হাতে জড়িয়ে ধরে আর বলতে থাকে, তুই মা, তুই কেমন আছিস? আহা বাবা রে, তোকে কতদিন পর দেখলাম, তুই অনেক বড় হয়ে গেছিস। তে মা, তুই কান্না কেন করছিস? এটা তো তোরই বাড়ি, এখন থেকে তুই আমাদের নিজেদের মেয়ে হয়ে থাকবি। তখন আরেম বলে, হ্যাঁ তেমা, তুমি আমাদের একমাত্র মেয়ে হয়ে থাকবে। আর তুমি চিন্তা করো না, তোমার পাপা যখন খুশি তখন তোমার সাথে দেখা করতে পারবে। এনারাই হচ্ছেন জাঙ্কুকের বাবা মা। তখন জিন থেকে বাসার মধ্যে নিয়ে গিয়ে জাঙ্কুকের রুমে বসিয়ে রাখে আর ওখান থেকে চলে আসে। একটু পর রুমের মধ্যে জাঙ্কুক প্রবেশ করে। জাঙ্কুক ধীর পায়ে তের কাছে যায়। তখনই তে একটা ছুরি নিয়ে জাঙ্কুকের গলায় ঠেকায়। আসলে তে তো জানতোই না জাঙ্কুকের সাথেই তের বিয়েটা হয়েছে। তের এমন কাজে জাঙ্কুক ভয় পেয়ে চেঁচিয়ে বলে ওঠে, তে তুমি এটা কি করছো? পাগল হয়ে গেলে নাকি? তুমি তো দেখছি সেই আগের ঝগড়ুটে পেতনিটাই থেকে গেলে। এমন কে আছে বলো তো বাসার ঘরে নিজের স্বামীটাকেই মারতে চায়? তে প্লিজ ছুরিটা সরাও না, আমার তো এখন প্রাণ যাওয়া যাওয়া অবস্থা। তে জাঙ্কুকের গলা শুনতেই নিজের ঘোমটাটা উঠিয়ে সামনের দিকে তাকায় আর তে একটা বড়সড় ঝটকা খায়। তে তো ড্যাব ড্যাব করে চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকায় আর তে জাঙ্কুককে বলে ওঠে, জাঙ্কুক তুমি এখানে? আমার হাজবেন্ড কোথায়? তার মানে তুমি আমার হাজবেন্ডকে মেরে ফেলেছো? ওই গুন্ডা বল, আমার হাজবেন্ড কোথায়? না বললে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো। বল বলছি, আমার হাজবেন্ড কোথায়? তখন তে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, ও বাবা গো, ও জিত মামুনি গো, ও আরেম বাবা, দেখো না আমার অবশ হাজবেন্ডটাকে এই গুন্ডাটা মেরে আমার হাজবেন্ডের জায়গায় ও এসেছে। ওই তোমরা কই গেলা গো? তোমরা দেখে যাও, এই বোজাত গুন্ডা ছেলেটা এখনো আমার রুমেই আছে। জাঙ্কুক তো তেকে অনেক ভাবেই বলতে থাকে যে ওর সাথেই তের বিয়েটা হয়েছে। জাঙ্কুকই তের বাবার বন্ধুর ছেলে, কিন্তু কার কথা কে শুনে? তে তো চেঁচিয়ে সবাইকে ডাকতেই থাকে। তের ডাকে ওখানে আরেম, জিন, সুগা আর জিমিনও আসে। জিমিন দুই পক্ষেরই ছিল। তখন জিমিন তের কাছে গিয়ে তেকে বলতে থাকে, তে তুই কেন এমনভাবে চেঁচিয়ে পুরো বাড়িটাকে মাথায় তুলছিস? সবাই তো ঘুমিয়ে পড়েছে, কি হয়েছে বলবি একটু? ওরে জিমিন, ওই বোজার ছেলেটা আমার হাজবেন্ডকে মেরে ফেলেছে। দেখ না, আমার হাজবেন্ড এখানে কোথাও নেই। তের এমন কাণ্ড দেখে জিন তখন বলে ওঠে, আহা বাবা রে, তে মা, তুই এগুলো কি বলছিস? আমার অবুঝ বাচ্চাটা কেন বজ্জাত হতে যাবে? ও তো জাঙ্কুক, তোর স্বামী, আর স্বামীদেরকে এমনভাবে বলতে হয় না মা। তে মা, জাঙ্কুক আমাদের একমাত্র সন্তান, আর জাঙ্কুকের সাথেই তো তোর বিয়েটা দিয়েছি। হ্যাঁ তে, আঙ্কেলের বন্ধুর ছেলে জাঙ্কুকই ছিল। জাঙ্কুক তোকে আগে থেকেই চিনতো, বাট তুই যখন কলেজে প্রথম আসলি তখন জাঙ্কুক তোকে চিনতে পারেনি। জাঙ্কুক আগে সত্যি অনেকটাই খারাপ চলেছিল, বাট তোকে ভালোবাসার পর থেকে জাঙ্কুক একেবারেই ভালো হয়ে গেছে। তে জাঙ্কুক তোকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। তে জাঙ্কুক তোকে অনেক অনেক ভালোবাসে। তুই তো জানিস না, আরেম আঙ্কেল আর জেওপ আঙ্কেল আমাদের কলেজেরই মালিক। তে যেদিন তুই জাঙ্কুককে প্রপোজ করেছিলি সেই দিনই জাঙ্কুক এসে আরেম আঙ্কেলকে সব খুলে বলে। তারপরই তোর আর জাঙ্কুকের বিয়েটা হয়। আমি এই সব কিছু পরে জেনেছি। তোকে জাঙ্কুক সারপ্রাইজ দেবে বলে আমাকে তোকে এই বিষয় জানাতে না করেছিল, তাই তোকে বলে নিতে। তে সবকিছু বুঝতে পারলি তো এবার? আর তে তোর কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ তুই জাঙ্কুককে ভুল বুঝিস না। জাঙ্কুক যা করেছে সব তোর জন্যই করেছে, তোর ভালোর জন্যই করেছে, তাই তুই আর রাগ করে থাকিস না তে। হ্যাঁ তে, জিমিন যা বলছে সব সত্যি বলছে, তুমি প্লিজ জাঙ্কুকের উপর রাগ করে থেকো না। জাঙ্কুক সত্যি তোমাকে অনেকটাই ভালোবাসে, তাই তো জাঙ্কুক তোমাকে একেবারে নিজের করে নিয়েছে। সত্যিকারে ভালোবাসা কাকে বলে সেটা জাঙ্কুক তোমাকে দেখার পর থেকেই জেনেছে তে। তখন তে অভিমানী সুরে বলে ওঠে, তার মানে তোমরা সবাই জানতে যে জাঙ্কুকের সাথে আমার বিয়েটা হচ্ছে, তাও কেউ একবার বললে না আমাকে? আমি শুধু এতগুলো চোখের জল এমনি এমনি খরচ করলাম। যাও, তোমাদের কারোর সাথেই আমি কথা বলবো না, তোমরা সবাই এক নম্বরের মিথ্যাবাদী। তে তুমি ভুল ভাবছো,
তাছাড়াও তোমার মনে আছে আমি তোমাকে একটা বিয়ের কার্ড দিয়েছিলাম আর বলেছিলাম পরশু বিয়ে, কিন্তু আমি তো এটা বলিনি আমার বিয়ে, শুধু বিয়ে বলেছিলাম। আর হ্যাঁ, কার্ডটা তোমার আর আমার ছবি ছিল, তুমি একবার দেখলে সব বুঝতে পারতা। আর আমি তোমাকে সেই দিন সামান্য একটু ভালোবাসি এই কথাটি বলে আমার ভালোবাসাটাকে ছোট করতে চাইনি তাই তোমাকে সেদিন কিছু না বলে কলেজ থেকে বেরিয়ে এসেছিলাম। এর পিছনে শুধু একটাই কারণ ছিল, আমি তোমাকে একেবারেই আমার নিজের করে পেতে চেয়েছিলাম। এবার তো সব বুঝলে আমার পাগলি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ আই লাভ ইউ ভেরি মাচ। সবার সামনে জাঙ্কুক এগুলো কথা বলায় অনেক লজ্জা পেয়ে যায়। জাঙ্কুকের এমন কাণ্ড দেখে সবাই তো ওখানে হু করে হাসতে থাকে। তারপর সবাই জাঙ্কুককে বিয়ের শুভেচ্ছা জানিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সুগা যাওয়ার আগে জাঙ্কুককে বলে, ওই হারামি, তুই তো এখন বলে বলে চক্কা মারবি, আমাকে একটু চক্কা মারার সুযোগ করে দে না, আমার আর জিমিনের বিয়েটা করিয়ে। জাঙ্কুক তখন মুচকি এসে বলে, আপনি হালা, আগে তো চক্কা মারার সুযোগটা দে, তারপর তোরটা ভাবা যাবে। ওই হারামি, এখন তো একটু বের হ না ভাই, আমার ফুলসজ্জাটা ভালোভাবে করতে দে। আপনি সালা, তুই বউকে পেয়ে এখনই বন্ধুকে ভুলে গেলি সালা, তোকে তো। তখনই জাঙ্কুক সুগার মুখের উপর দরজা বন্ধ করে দেয়।